তীব্র রোদের কিরণ আমের বাগানে পড়ছিল। গরমের মরশুম ছিল আর আমের মিষ্টি গন্ধ পুরো এলাকায় ছড়িয়েছিল। দশহরি, ল্যাঙড়া, চৌসা, সাফেদা সব রকমের আমই ছোট বাগানে ছিল। ৭০ বছরের সুধা আম্মা নিজের কাঠের চারপাইতে বসেছিলেন। তার মুখে বলিরেখা ছিল, সাদা চুল ছিল আর দুর্বল শরীর ছিল, কিন্তু তার চোখে এখনও জীবনের চমক বাকি ছিল। ময়লা শাড়ি আর কপালে ছোট টিপ, এটাই ছিল সুধা আম্মার পরিচয়। এই বাগান তার স্বামীর ছিল, যিনি ৫ বছর আগে মারা গেছেন। তারপর থেকে সুধা আম্মা একাই এই বাগান সামলাচ্ছিলেন। কিন্তু গত ৩ মাস ধরে খুব ভুল কিছু হচ্ছিল। জাতীয় মহাসড়কে মোতায়েন ৫ পুলিশওয়ালার রোজ তার বাগানে আসত। তাদের নাম ছিল প্রধান হেড কনস্টেবল সঞ্জয় যাদব আর তার সাথী কনস্টেবল বিকাশ সিং, অজয় ত্যাগী, সুমিত শর্মা আর প্রদীপ কুমার। এই ৫ জন মিলে রোজ ডজন ডজন আম খেয়ে যেত। গাছে চড়ে তাজা আম পাড়ত, নিজের বাড়ির জন্য ৫-৫ কেজি আম তুলে নিয়ে যেত, কিন্তু ১ পয়সাও দিত না। আম্মা, আজ আবার আম দাও, আমাদের কাজ হলো জাতীয় মহাসড়কে তোমাদের সুরক্ষা দেওয়া। তোমার তো খুশি হওয়া উচিত যে আমরা এখানে আছি। সঞ্জয় যাদব প্রায়ই এমন হুমকি ভরা কথা বলত। তার গলায় অহংকার ছিল, মুখে দম্ভ ছিল। সুধা আম্মা কি বলতেন? বৃদ্ধা ছিলেন, একা ছিলেন, ভয় পেয়ে যেতেন। পুলিশের সঙ্গে কে ঝামেলা করে? শুরুতে তিনি ভেবেছিলেন যে কিছুদিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, আর এই ধারা থামল না। প্রতিদিন এই ৫ পুলিশওয়ালা আসত, কখনো দুপুরে, কখনো বিকেলে। যখন মন চাইত তখন আসত, যতটা মন চাইত ততটা আম খেত। সুধা আম্মা কিচ্ছু বলতে পারতেন না, শুধু চুপচাপ তাকিয়ে থাকতেন। তার চোখে জল এসে যেত, কিন্তু তিনি কিচ্ছু বলতে পারতেন না। একদিন বিকেল ৪টে বেজেছিল। সুধা আম্মা নিজের চারপাইতে বসেছিলেন। তিনি আজ ভালো বিক্রি করেছিলেন, প্রায় ২০০০ টাকা কামিয়েছিলেন। তিনি ভাবছিলেন যে নিজেরই ওষুধ কিনে নেবেন। তার ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার ছিল। ওষুধগুলো দামি ছিল, প্রতি মাসে ১৫০০ টাকার ওষুধ আসত। এমন সময় সেই ৫ পুলিশওয়ালা নিজের মোটরবাইকে করে এলো। সঞ্জয় যাদব সবার আগে ছিল। সে গাড়ি থামালো আর সোজা বাগানে ঢুকে পড়ল। আম্মা, আজ তো খুব ভালো আম হয়েছে, দেখো কত পেকে গেছে। বিকাশ সিং একটা গাছ থেকে আম পেড়ে খেতে লাগল। আম্মা, আজ আমাদের সবার জন্য ৫-৫ কেজি আম বের করে দাও, আমাদের বাড়ি নিয়ে যেতে হবে, অজয় ত্যাগী বলল। সুধা আম্মার চোখে জল এসে গেল। ৫-৫ কেজি মানে মোট ২৫ কেজি আম। এর দাম ২০০০ টাকার বেশি ছিল। আজকের পুরো কামাই শেষ হয়ে যাবে। বেটা, আজ নিয়ে যেও না, আজ আমাকে ওষুধ কিনতে হবে, সুধা আম্মা হাত জোর করে বললেন। সঞ্জয় যাদবের মুখ রাগে লাল হয়ে গেল। কি বললি তুই? আমাদের মানা করছিস? তুই জানিস না আমরা কে? সে সুধা আম্মার চারপাইতে লাথি মারল। চারপাই টলে গেল। সুধা আম্মা পড়ে যেতে যেতে বাঁচলেন। সাহেব, আমি মানা করছি না, কিন্তু প্লিজ টাকা দিয়ে দেন, আমার খুব দরকার। সুধা আম্মা কাঁদতে লাগলেন। টাকা? আমাদের কাছে টাকা চাচ্ছে? বিকাশ সিং ব্যঙ্গ করে বলল। এক্ষুনি দেখাচ্ছি তোকে টাকা কি জিনিস। অজয় ত্যাগী সুধা আম্মার আমের ঝুড়ি লাথি মেরে ফেলে দিল। সব আম মাটিতে ছড়িয়ে পড়ল। সুধা আম্মা চিৎকার করে উঠলেন। না বেটা, এমন করো না, এগুলো সব আমার খাটনি। তিনি আমগুলো তোলার জন্য ঝুঁকলে সুমিত শর্মা তার কাঁধে ধাক্কা দিল। সুধা আম্মা পড়ে গেলেন। তার কুনুইয়ে চোট লাগল, রক্ত বেরোতে লাগল। ওঠ বুড়ি, আমাদের সঙ্গে পাঙ্গা নিবি? প্রদীপ কুমার সুধা আম্মার চুল ধরে টানল। সুধা আম্মা যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। সঞ্জয় যাদব তার সাথীদের ইশারা করল। সবাই মিলে আমের ৫-৫ কেজির থলি ভরল। মোট ২৫ কেজি আম তারা তুলে নিল। সুধা আম্মা কাঁদছিলেন, অনুনয় করছিলেন, কিন্তু কেউ শুনল না। পরের বার আমাদের কাছে টাকা চাওয়ার হিম্মত করবি না, বুঝলি? আর হুমকি দিতে দিতে সেখান থেকে চলে গেল। কিন্তু এই ৫ পুলিশওয়ালা জানত না যে তাদের এই কাজ কেউ দেখছিল, কেউ রেকর্ড করছিল, কেউ প্রমাণ জোগাড় করছিল। আর সে অন্য কেউ নয়, বরং ১৮ বছরের রাহুল ছিল। রাহুল কে ছিল? এটা জানার জন্য আমাদের ১৫ বছর পিছিয়ে যেতে হবে। ১৫ বছর আগের কথা। জাজ বিজয় প্রসাদ নিজের ৩ বছরের ছেলে রাহুলের সঙ্গে শহরের বাইরে লাগা বার্ষিক মেলায় গিয়েছিলেন। জাজ বিজয় প্রসাদ ভেবেছিলেন যে নিজের ছোট ছেলের সঙ্গে কিছু সময় কাটাবেন। তার স্ত্রী ছিলেন না, তার ইন্তেকাল হয়েছিল। জাজ বিজয় প্রসাদ নিজের ছেলেকে জিজ্ঞেস করছিলেন, কি চাই বেটা, এই কার না এই রোবট? রাহুল খুশিতে তালি বাজাচ্ছিল। সে সব খেলনা চাইত। খেলনা বাছার চক্করে জাজ বিজয় প্রসাদের খেয়াল সরে গেল। তিনি নিজের ছেলের আঙুল ছেড়ে দিলেন যাতে সে ২ হাতে খেলনা তুলে দেখতে পারে। রাহুল তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল, সেও খেলনা দেখছিল। হঠাৎ তার নজর মেলার অন্যদিকে একটা বড় নাগরদোলার ওপর পড়ল। রং বেরঙের আলো, সঙ্গীত আর বাচ্চাদের চিৎকার। রাহুলের মনে হলো যেন সেই নাগরদোলা তাকে ডাকছে। ৩ বছরের মাসুম বাচ্চা ধীরে ধীরে তার পাপা থেকে দূরে যেতে লাগল। তার ছোট কদম নাগরদোলার দিকে বাড়ছিল। জাজ বিজয় প্রসাদ এখনও খেলনা দেখছিলেন। তার মনে হচ্ছিল বাচ্চা তার কাছেই আছে। বেটা,
এই রোবটটা কেমন? তিনি পিছন ফিরে বললেন, কিন্তু রাহুল সেখানে ছিল না। শুরুতে তার মনে হলো যে রাহুল দোকানের কোনো কোণে লুকিয়ে পড়েছে। ব্যাটা, কোথায় তুমি? তিনি আওয়াজ দিলেন, কিন্তু কোনো জবাব এলো না। জাজ বিজয়প্রসাদের শ্বাস দ্রুত হতে লাগল। রাহুল! তিনি জোরে চিৎকার করলেন। জাজ বিজয়প্রসাদ এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে লাগলেন। আপনারা কি একটা ছোট বাচ্চা দেখেছেন, 3 বছরের নীল শার্ট পরা? তিনি সবার কাছে জিজ্ঞেস করছিলেন। মেলার আধিকারিকদের খবর দিলেন, পুলিশকে ফোন করলেন, কিন্তু রাহুল গায়েব ছিল। রাত হয়ে গেলেও সে মিলল না। জজ বিজয়প্রসাদ পাগল হয়ে গেলেন। তার একমাত্র ছেলে, তার জীবন, তার স্পন্দন সব হারিয়ে গেছিল। ওদিকে 3 বছরের রাহুল নাগরদোলার কাছে পৌঁছে গেছিল, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে ছোট বাচ্চা ভয় পেয়ে গেল। সে তার পাপাকে খোঁজার জন্য পিছন ফিরল, কিন্তু কিছু দেখতে পেল না। সব দিকে অজানা মুখ ছিল, বড় বড় লোক ছিল। রাহুল কাঁদতে লাগল। পাপা, পাপা, সে চিল্লাল, কিন্তু শোরগোলের মধ্যে তার আওয়াজ কোথাও হারিয়ে গেল। কেউ শুনল না। সে এদিক ওদিক ছুটতে লাগল, কাঁদতে কাঁদতে, ভয় পাওয়া অবস্থায়। কিন্তু সব জায়গায় অজানা লোক ছিল। ঘণ্টা কেটে গেল, মেলা বন্ধ হতে লাগল, লোক চলে যেতে লাগল। রাহুল এখনও সেখানেই ছিল, এক কোণে বসে কাঁদতে কাঁদতে। এরই মধ্যে সুধা আম্মা মেলা দিয়ে যাচ্ছিলেন। তিনি নিজের আমের কিছু ঝুড়ি বিক্রি করতে এসেছিলেন। যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন তিনি একটি ছোট বাচ্চাকে কাঁদতে দেখলেন। তার বুক ফেটে গেল। তিনি কাছে গেলেন। বেটা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? সুধা আম্মা জিজ্ঞেস করলেন। রাহুল কিছু বলতে পারল না, শুধু কাঁদতে থাকল। সুধা আম্মা তাকে কুলে তুলে নিলেন। বাচ্চাটা ক্লান্ত ছিল, ক্ষুধার্ত ছিল, ভয় পেয়েছিল। চলো বেটা, তোমাকে তোমার মাম্মি পাপার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তারা কোথায়? সুধা আম্মা জিজ্ঞেস করলেন, কিন্তু রাহুল এত ছোট ছিল যে কিছু বলতে পারল না। সুধা আম্মা মেলার আধিকারিকদের সঙ্গে কথা বললেন, পুলিশকে খবর দিলেন, কিন্তু রাত হয়ে গেছিল, সব লোক চলে গেছিল। আম্মাজি, আপনি কাল আবার আসুন, এখন তো সব বন্ধ হয়ে গেছে, একজন আধিকারিক বলল। সুধা আম্মা কী করতেন? বাচ্চাকে সেখানে ফেলে তো যেতে পারতেন না। তিনি রাহুলকে নিজের বাড়ি নিয়ে গেলেন। সেই রাতে সুধা আম্মা রাহুলকে খাবার খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার জামা পরালেন। রাহুল একটু শান্ত হল। সুধা আম্মা তাকে নিজের বিছানায় শোয়ালেন। কালের মাম্মি পাপা মিলে যাবে, তিনি ভাবছিলেন। রাহুল এখনও ছোট ছিল, নিজের পুরো ঠিকানা বলতে পারত না। শুধু এইটুকুই বলতো, আমার পাপা জজ। কিন্তু কোন জজ, কোন শহরের, কিছু বোঝা যেত না। 1 মাস কেটে গেল, তারপর 2 মাস, তারপর 6 মাস, তারপর 1 বছর। রাহুল এখন সুধা আম্মার সঙ্গে থাকতে লাগল। সুধা আম্মা তাকে নিজের ছেলে মেনে নিলেন। তার নিজের কোনো সন্তান ছিল না। তার স্বামী 5 বছর আগে মারা গিয়েছিলেন। এখন এই বাচ্চাই ছিল তার জীবন। সুধা আম্মা রাহুলকে খুব ভালোবাসায় মানুষ করলেন, তাকে স্কুলে ভর্তি করালেন, ভালো সংস্কার দিলেন। রাহুলও সুধা আম্মাকে খুব চাইত। ধীরে ধীরে তার স্মৃতি আবছা হতে লাগল। সে জানত যে সুধা আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য সুধা আম্মাই সব ছিলেন। বছর কাটতে লাগল, রাহুল বড় হতে লাগল। 5 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, আর এখন 18 বছরের। সে 12 ক্লাসের পরীক্ষা ভালো নম্বর দিয়ে পাশ করল। এখন সে কলেজে পড়াশোনা করছিল, লয়ের পড়াশোনা, কারণ তার ভালো করে মনে ছিল যে তার পাপা জজ ছিলেন। সেও উকিল হতে চাইত। রাহুল খুব বুদ্ধিমান ছিল, সমজদার ছিল। সে সুধা আম্মার খুব খেয়াল রাখত। সকালে উঠে বাগানের কাজ করত, আম পাড়ত, বিক্রি করত, আর তারপর কলেজে চলে যেত। বিকেলে ফিরে এসে আবার বাগানে কাজ করত। এদিকে জজ বিজয়প্রসাদ নিজের ছেলেকে তখন থেকে এখন পর্যন্ত খুঁজছেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সূত্র পাননি। তার জীবন বরবাদ হয়ে গেছিল। তিনি নিজের কাজে ডুবে গেলেন, কঠোর জজ হয়ে গেলেন। কারো সঙ্গে ভালোবাসায় কথা বলতেন না, সবসময় রাগে থাকতেন। তিনি ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। এবার ফিরে আসি আসল গল্পে। যখন রাহুল দেখল যে এই 5 পুলিশওয়ালা রোজ সুধা আম্মাকে বিরক্ত করে, তখন তার রক্ত গরম হয়ে গেল। কিন্তু সে বুদ্ধিমান ছিল। সে ভাবল যে সরাসরি গিয়ে লড়ার থেকে কিছু হবে না। এরা পুলিশওয়ালা, ক্ষমতাশালী। তার প্রমাণ চাই, পাকা প্রমাণ, এমন প্রমাণ যাতে এই পুলিশওয়ালাদের সাজা হতে পারে। রাহুলের কাছে একটা পুরনো স্মার্টফোন ছিল। সে একটা পরিকল্পনা করল। পরের দিন যখন পুলিশওয়ালারা এলো, তখন রাহুল লুকিয়ে তাদের ভিডিও বানাতে লাগল।
বাগানের গাছের আড়ালে লুকিয়ে, ঝোপের আড়ালে লুকিয়ে, ঘরের জানলা থেকে সে সব গুণ থেকে ভিডিও বানাতো। কিভাবে সঞ্জয় যাদব আম পাড়ছে, কিভাবে বিকাশ সিং সুধা আম্মার সঙ্গে অভব্য আচরণ করছে, কিভাবে অজয় ত্যাগী আমের ঝুড়ি ফেলে দিচ্ছে, কিভাবে সুমিত শর্মা সুধা আম্মাকে ধাক্কা দিচ্ছে, কিভাবে প্রদীপ কুমার হুমকি দিচ্ছে। সব কিছু রেকর্ড হচ্ছিল। একদিন নয়, দুদিন নয়, পুরো 1 মাস ধরে রাহুল এই সব রেকর্ড করল। প্রতিদিনের ভিডিও, প্রতিদিনের তারিখ, প্রতিদিনের সময়, সব কিছু। তার কাছে এখন 30টি ভিডিও ছিল, পাকা প্রমাণ ছিল। কিন্তু এখন প্রশ্ন ছিল যে এই প্রমাণগুলো নিয়ে কোথায় যাওয়া যায়। পুলিশ স্টেশন নয়, সেখানে তো এই পুলিশওয়ালাদেরই সাথী হবে, কেউ অ্যাকশন নেবে না। মিডিয়া হতে পারে, কিন্তু রাহুলের মনে হলো যে সরাসরি কোর্টে যাওয়া উচিত, তবেই আসল বিচার পাওয়া যাবে। রাহুল কলেজে লয়ের পড়াশোনা করছিল। তার একজন প্রফেসর ছিলেন, প্রফেসর অরবিন্দ মিশ্র। তিনি একজন সিনিয়র উকিলও ছিলেন। রাহুল তার কাছে গেল। স্যার, আমার আপনার সাহায্য চাই। রাহুল নিজের পুরো গল্প শোনালো, সব ভিডিও দেখালো। প্রফেসর অরবিন্দ মিশ্র ভিডিও দেখে অবাক হয়ে গেলেন। বেটা, এটা তো খুব গুরুতর ব্যাপার। এই পুলিশওয়ালারা এত নির্লজ্জভাবে কিভাবে করতে পারে? স্যার, আমি এদের বিরুদ্ধে কেস করতে চাই, এদের সাজা দিতে হবে, রাহুল দৃঢ়ভাবে বলল। প্রফেসর অরবিন্দ মিশ্র ভাবলেন, ঠিক আছে বেটা, আমি তোমাকে সাহায্য করব। আমরা এই পুলিশওয়ালাদের বিরুদ্ধে কোর্টে কেস দায়ের করব, কিন্তু তোমাকে তৈরি থাকতে হবে, এটা সহজ হবে না। আমি তৈরি স্যার, রাহুল বলল। প্রফেসর অরবিন্দ মিশ্র সব ভিডিও ভালো করে দেখলেন, তারিখ সময় সব নোট করলেন। তারপর তিনি একটা অভিযোগ তৈরি করলেন পুলিশের বিরুদ্ধে। ধারা 323 স্বেচ্ছায় আঘাত করা, ধারা 334 জবরদস্তি আদায়, ধারা 506 অপরাধমূলক হুমকি, আর ধারা 34 সাধারণ উদ্দেশ্য পূরণ করার অধীনে অভিযোগ কোর্টে দায়ের করা হলো। কিন্তু রাহুল আরও একটা জিনিস করল। সে একটা ছোট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আপলোড করল, কিন্তু পুরোটা নয়, শুধু আধা, যাতে দেখা যাচ্ছিল যে পুলিশওয়ালারা সুধা আম্মার থেকে আম নিচ্ছে আর তার সঙ্গে অভব্যতা করছে। কিন্তু বাকি প্রমাণ, বাকি ভিডিও, সব কিছু রাহুল নিজের কাছে রাখল। সে জানত যে পুরো হাত একসঙ্গে দেখানো উচিত নয়। ভিডিও আপলোড হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গেল। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় ভিডিও ভাইরাল হতে লাগলো। লোক রাগে মন্তব্য করছিল, এটা কেমন পুলিশ, শরমের কথা, এই পুলিশওয়ালাদের তক্ষুনি চাকরি থেকে বের করা উচিত। এই বুড়ি আম্মা কত বেচারি, সরকারের এর উপর তক্ষুনি ব্যবস্থা নেওয়া উচিত। 1 ঘন্টায় ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেল, 2 ঘন্টায় এটা ট্রেন্ডিংয়ে চলে এলো। মিডিয়া চ্যানেলগুলোর নজর এর ওপর পড়ল। প্রতিটি বড় নিউজ চ্যানেল এই খবর দেখাতে লাগল। পুলিশের বর্বরতার শিকার হওয়া বৃদ্ধা আম দিয়ে টাকা পাননি, বুড়িকে মারল, বৃদ্ধার সঙ্গে অমানবিকতা। সব চ্যানেলে এই আলোচনাই হচ্ছিল। এদিকে সেই 5 পুলিশওয়ালার অবস্থা খারাপ হয়ে গেল। সঞ্জয় যাদব, বিকাশ সিং, অজয় ত্যাগী, সুমিত শর্মা আর প্রদীপ কুমার বুঝতে পারল যে তারা বড় বিপদে ফেসে গেছে। তাদের তক্ষুনি সাসপেন্ড করে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেল। কিন্তু এই 5 জন ভাবল যে এখনও শুধু একটা ভিডিও আছে, তারা কোর্টে মিথ্যে বলে দেবে, কোনো সাক্ষী নেই তাদের কাছে, শুধু একটা ভিডিও দিয়ে কি হবে? তারা ভালো উকিল করে নেবে, বেঁচে যাবে। কোর্টে শুনানি শুরু হলো। ম্যাজিস্ট্রেট সুব্রত দাসের কোর্টে রাহুল আর সুধা আম্মা বাদী ছিলেন। 5 পুলিশওয়ালা বিবাদী ছিল। কোর্টরুমে প্রচুর ভিড় ছিল। মিডিয়া, স্থানীয় লোক, অ্যাক্টিভিস্ট সবাই এসেছিল। সবাই বিচারের দাবি করছিল। কোর্টের বাইরেও লোকেদের ভিড় ছিল। এই পুলিশওয়ালাদের কঠিন সাজা পাওয়া উচিত, বিচার দেরিতে এলেও আসা উচিত। প্রফেসর অরবিন্দ মিশ্র নিজের যুক্তি রাখলেন। তিনি সেই ভাইরাল ভিডিও কোর্টে পেশ করলেন। ভিডিও দেখে পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে গেল। কিভাবে 5 পুলিশওয়ালা একজন বৃদ্ধাকে বিরক্ত করছে এটা পরিষ্কার দেখা যাচ্ছিল। মাই লর্ড, এটা শুধু একটা ঘটনা নয়, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। যেসব লোক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিযুক্ত করা হয়েছে তারাই আইন ভাঙছে। একজন 70 বছরের বৃদ্ধার সঙ্গে এত নিষ্ঠুরতা, প্রফেসর অরবিন্দ মিশ্র বললেন। বিবাদী পক্ষের উকিল বিনয় মেহতা বললেন, মাই লর্ড, আমার মুক্কেলরা পুলিশওয়ালা, তারা নিজেদের ডিউটি করছিল। হতে পারে যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এই ভিডিও এডিট করা হতে পারে। এডিট করা? মাই লর্ড, এই ভিডিও একেবারে আসল, আমাদের কাছে এর অরিজিনাল কপি আছে, ফরেনসিক তদন্ত করিয়ে নিন, প্রফেসর অরবিন্দ মিশ্র বললেন। ম্যাজিস্ট্রেট সুব্রত দাস বললেন, ঠিক আছে, এটা একটা গুরুতর মামলা, আমি 2 পক্ষের সাক্ষী শুনব, তারপর রায় দেব। সুধা আম্মাকে সাক্ষী হিসেবে ডাকা হলো। তিনি কাপা গলায় নিজের কাহিনী শোনাতে লাগলেন। সাহেব, এই লোকগুলো রোজ আমার বাগানে আসত,
আম খেত, নিয়ে যেত, টাকা দিত না। যখন আমি টাকা চাইলাম তখন এরা আমাকে মারল, আমার ঝুড়ি ফেলে দিল, আমার চুল টানল। সুধা আম্মা কাঁদতে লাগলেন। পুরো কোর্টরুম আবেগপ্রবণ হয়ে পড়ল। বিবাদী পক্ষের উকিল বিনয় মেহতা ক্রস এক্সামিনেশন শুরু করলেন। জাজ সাহেব, একটা ভিডিও আর দুজন সাক্ষী দিয়ে কিছু প্রমাণ হয় না। হতে পারে যে এই লোকগুলো মিথ্যে বলছে, আমার মক্কেলরা নির্দোষ। ম্যাজিস্ট্রেট সুব্রত দাস ভাবলেন, সত্যি শুধু একটা ভিডিও দিয়ে কিছু প্রমাণ হয় না, আর সাক্ষীও দুর্বল। হতে পারে যে পুলিশওয়ালারা বেঁচে যাবে। ম্যাজিস্ট্রেট রায় শোনানো শুরু করলেন। এই মামলাকে দেখে আর প্রমাণকে দেখে আমি মানছি যে কিছু ভুল হয়েছে, কিন্তু প্রমাণ দুর্বল, তাই আমি বিবাদীদের। এমন সময় কোর্টরুমের দরজা খুলল। একজন যুবক ভেতরে এলো, রাহুল। তার হাতে একটা ল্যাপটপ ছিল। মাই লর্ড, থামুন, রায় শোনাবেন না, আমার কাছে আরও প্রমাণ আছে, পাকা প্রমাণ, রাহুল জোরে বলল। পুরো কোর্টরুম অবাক হয়ে গেল। এ কে? কোথা থেকে এলো? ম্যাজিস্ট্রেট সুব্রত দাস বললেন, তুমি কে, আর এটা কি অভব্যতা? সরি মাই লর্ড, আমি রাহুল, সুধা আম্মার ছেলে, আর আমার কাছে এই পুলিশওয়ালাদের বিরুদ্ধে 30টি ভিডিও আছে, পুরো 1 মাসের, প্রতিদিনের, রাহুল বলল। পুরো কোর্টরুম সন্নাটে চলে এলো। 30টি ভিডিও পুরো 1 মাসের? এটা কিভাবে সম্ভব? 5 পুলিশওয়ালার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এবার তো গেল। রাহুল তার ল্যাপটপ খুলল, একে একে সব ভিডিও দেখাতে লাগল। প্রথম ভিডিও 15 মার্চ, সঞ্জয় যাদব আম খাচ্ছে আর টাকা দিচ্ছে না। দ্বিতীয় ভিডিও 16 মার্চ, বিকাশ সিং সুধা আম্মার সঙ্গে অভব্যতা করছে। তৃতীয় ভিডিও 17 মার্চ, অজয় ত্যাগী আমের ঝুড়ি ফেলে দিচ্ছে। চতুর্থ ভিডিও 18 মার্চ, সুমিত শর্মা সুধা আম্মাকে ধাক্কা দিচ্ছে। পঞ্চম ভিডিও 19 মার্চ, প্রদীপ কুমার হুমকি দিচ্ছে। এইভাবেই 30টি ভিডিও। প্রতিটি ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে এই 5 পুলিশওয়ালা কি করছে। প্রতিটি ভিডিওতে ডেট আর টাইম স্ট্যাম্প ছিল। প্রতিটি ভিডিও এইচডি কোয়ালিটিতে ছিল। কোনো এডিটিং নেই, কোনো কাট নেই, প্রমাণ একদম পাকা ছিল। পুরো কোর্টরুম দেখতে থাকল। ম্যাজিস্ট্রেট সুব্রত দাসের মুখ দিয়ে একটা কথা বেরোল না। 5 পুলিশওয়ালার মুখে ঘাম এসে গেল। বিবাদী পক্ষের উকিল বিনয় মেহতার বলতি বন্ধ হয়ে গেল। মিডিয়ারা পাগলের মতো ভিডিও রেকর্ড করছিল। রাহুল সব 30টি ভিডিও দেখানোর পর বলল, মাই লর্ড, এটা শুধু একদিনের ঘটনা নয়, এটা পুরো 1 মাস ধরে চলছে। এই 5 পুলিশওয়ালা রোজ সুধা আম্মাকে বিরক্ত করত, আম নিত, টাকা দিত না। যখন সুধা আম্মা টাকা চাইলেন তখন এরা তাকে মারল। এসব আমার কাছে রেকর্ড আছে। ম্যাজিস্ট্রেট সুব্রত দাস গভীর শ্বাস নিলেন। এটা তো খুব গুরুতর ব্যাপার, এত পাকা প্রমাণ। এখন কোনো সন্দেহ রইল না। বিবাদী পক্ষের উকিল বিনয় মেহতা বললেন, মাই লর্ড, এটা হতে পারে যে এই ভিডিও কি হতে পারে? এডিট করা? 30টি ভিডিও এডিট করা, প্রতিটি ভিডিওতে ডেট আর টাইম। ফরেন্সিক তদন্ত করিয়ে নিন, সব আসল বেরোবে, রাহুল বলল। 5 পুলিশওয়ালা এবার ভেঙে পড়ল। সঞ্জয় যাদব হিম্মত করে বলল, মাই লর্ড, আমরা কিছু ভুল করিনি, আমরা তো শুধু। চুপ করো, এখন কিছু বলো না। তোমরা লোকরা একজন বৃদ্ধাকে 1 মাস ধরে বিরক্ত করেছ, তার খাটনির কামাই লুটেছ, তাকে মেরেছ, আর এখন বাঁচার চেষ্টা করছ। ম্যাজিস্ট্রেট সুব্রত দাস রাগে বললেন। এরই মধ্যে কোর্টরুমের দরজা আবার খুলল। একজন খুব সিনিয়র ব্যক্তি ভেতরে এলেন। কালো কোট, সাদা চুল, গম্ভীর মুখ। সবাই দাঁড়িয়ে পড়ল। ইনি ছিলেন জাজ বিজয় প্রসাদ, পুরো রাজ্যের সবথেকে সিনিয়র জাজ, হাইকোর্টের জাজ, সবথেকে কঠোর, সবথেকে সৎ। ম্যাজিস্ট্রেট সুব্রত দাসও দাঁড়িয়ে পড়লেন। স্যার, আপনি এখানে? আমি এই কেসের কথা শুনলাম, আমি নিজে দেখতে চাইছিলাম যে কি হচ্ছে, জাজ বিজয় প্রসাদ বললেন। জাজ বিজয় প্রসাদ এক কোণে বসে পুরো কার্যক্রম দেখতে শুরু করলেন। রাহুল আবার সব ভিডিও দেখালো। জাজ বিজয় প্রসাদ মন দিয়ে দেখছিলেন, প্রতিটি ভিডিও, প্রতিটি ডিটেল। যখন রাহুল সেই ভিডিও দেখালো যাতে সুধা আম্মাকে মারা হচ্ছিল, তখন জাজ বিজয় প্রসাদের রক্ত গরম হয়ে গেল। এটা কেমন বর্বরতা! একজন 70 বছরের বৃদ্ধার সঙ্গে এমন ব্যবহার! তিনি রাগে বললেন। সব 30টি ভিডিও দেখানোর পর রাহুল বলল, মাই লর্ড, আমি চাই যে এই 5 পুলিশওয়ালাকে কড়া থেকে কড়া সাজা দেওয়া হোক। এটা শুধু সুধা আম্মার সঙ্গে নয়, বরং আমাদের পুরো সিস্টেমের সঙ্গে অন্যায়। যেসব লোক আমাদের রক্ষা করার জন্য আছে, তারাই আমাদের লুটছে। পুরো কোর্টরুম হাততালিতে ফেটে পড়ল। লোক রাহুলের হিম্মতের প্রশংসা করছিল। জাজ বিজয় প্রসাদ রাহুলকে মন দিয়ে দেখলেন। কিছু তো ছিলই ছেলের মধ্যে, কিছু বিশেষ। জাজ বিজয় প্রসাদের মনে হলো যেন তিনি এই ছেলেকে আগে কোথাও দেখেছেন, কিন্তু কোথায়? ম্যাজিস্ট্রেট সুব্রত দাস বললেন, এত পাকা প্রমাণের পর এখন কোনো সন্দেহ রইল না। কিন্তু কি? রাহুল জিজ্ঞেস করল। কিন্তু এটা একটা ম্যাজিস্ট্রেট কোর্ট, আমি বেশি থেকে বেশি 3 বছরের সাজা দিতে পারি। এত গুরুতর মামলায় এটা কম।
ম্যাজিস্ট্রেট সুব্রত দাস বললেন, তাহলে এই কেস সেশন কোর্টে ট্রান্সফার করা উচিত, সেখানে বেশি সাজা হতে পারে। ম্যাজিস্ট্রেট বললেন। রাহুল হতাশ হয়ে গেল। এর মানে আবার লম্বা লড়াই, আবার তারিখ, আবার শুনানি, কতদিন? তখনই জাজ বিজয়প্রসাদ দাঁড়ালেন। না, এই কেস ট্রান্সফার করার দরকার নেই, আমি নিজে এই কেসের শুনানি করব, এখনই, এই মুহূর্তে। পুরো কোর্টরুম অবাক হয়ে গেল। জাজ বিজয়প্রসাদ নিজে শুনানি করবেন? এটা তো খুব বড় ব্যাপার। 5 পুলিশওয়ালার তো প্রাণ বেরিয়ে গেল। জাজ বিজয়প্রসাদের কঠোরতা পুরো রাজ্যে মশহুর ছিল। এবার তো পাকা সাজা হবে। জাজ বিজয়প্রসাদ ম্যাজিস্ট্রেটের সিটে বসলেন আর বললেন, আমি এই কেস নিজের অধিকারে নিচ্ছি, এখন আমি নিজে শুনানি করব। 5 পুলিশওয়ালা কাঁপতে লাগল। মাই লর্ড, আমরা চুপ, এখন একটা কথাও বলবে না, জাজ বিজয়প্রসাদ ধমকালেন। জাজ বিজয়প্রসাদ সব প্রমাণ আবার দেখলেন, সব ভিডিও, সব সাক্ষীদের বয়ান। তারপর তিনি 5 পুলিশওয়ালাকে সরাসরি প্রশ্ন করলেন, তোমরা কি এসব করেছ? 5 পুলিশওয়ালা চুপ থাকল। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি এসব করেছ? জাজ বিজয়প্রসাদের আওয়াজ গুমরিয়ে উঠল। সঞ্জয় যাদব হিম্মত করে বলল, মাই লর্ড, আমরা ভেবেছিলাম যে... কি ভেবেছিলে? যে তোমরা পুলিশওয়ালা তো যা খুশি করতে পারো, একজন বৃদ্ধাকে বিরক্ত করতে পারো, তার খাটনির কামাই লুটতে পারো। সরি মাই লর্ড, সব 5 জন একসঙ্গে বলল, সরি। এখন সরি বলছো? যখন 1 মাস ধরে এসব করছিলে তখন সরি কোথায় ছিল? জাজ বিজয়প্রসাদ রাগে বললেন। জাজ বিজয়প্রসাদ রাহুলের দিকে দেখলেন। বেটা, তুমি খুব বাহাদুরির কাজ করেছ। এত প্রমাণ জোগাড় করা, এত হিম্মত দেখানো, এটা সবার দ্বারা সম্ভব নয়। রাহুল মাথা নিচু করল। থ্যাংক ইউ মাই লর্ড, কিন্তু আমি আমার আম্মার জন্য করেছি, তিনি আমার জন্য সব কিছু। তোমার আম্মা সুধা আম্মা, তোমার মা? জাজ বিজয়প্রসাদ জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ মাই লর্ড, এমনিতে তো তিনি আমার আসল মা নন। আমি 15 বছর আগে মেলায় হারিয়ে গিয়েছিলাম। সুধা আম্মা আমাকে মানুষ করেছেন, আমার জন্য তিনিই আমার মা, রাহুল বলল। জজ বিজয়প্রসাদের বুক ধরফর করতে লাগল। 15 বছর আগে মেলায় হারিয়ে গিয়েছ, এটা কিভাবে হতে পারে? রাহুল বলল, আমি 15 বছর আগে মেলায় হারিয়ে গিয়েছিলাম। জি হ্যাঁ মাই লর্ড, আমি তখন 15 বছর আমি তখন 3 বছরের ছিলাম। নিজের পাপার সঙ্গে মেলায় গিয়েছিলাম, তারপর ভিড়ে হারিয়ে গেলাম। আমার পাপা জজ ছিলেন, কিন্তু আমার তার নাম মনে নেই, আমার কিছু মনে নেই। জজ বিজয়প্রসাদের চোখে জল এসে গেল। এটা কিভাবে হতে পারে? এটা কি তারই সন্তান, তার ছেলে? জজ বিজয়প্রসাদ দাঁড়ালেন আর রাহুলের কাছে এলেন। বেটা, তোমার ডান হাত দেখাও। রাহুল অবাক হয়ে গেল, কিন্তু সে তার ডান হাত এগিয়ে দিল। জজ বিজয়প্রসাদ তার হাতের তালু দেখলেন। সেখানে একটা ছোট কালো দাগ ছিল, জন্মের চিহ্ন। জজ বিজয়প্রসাদের শ্বাস আটকে গেল। আর তোমার বাম কাঁধে একটা ছোট তিল আছে। জি হ্যাঁ মাই লর্ড, কিন্তু আপনি কিভাবে জানলেন? রাহুল জিজ্ঞেস করল। জজ বিজয়প্রসাদ এবার আর আটকাতে পারলেন না, তিনি কাঁদতে লাগলেন। পুরো কোর্টরুমে সন্নাটা ছেয়ে গেল। এটা কি হচ্ছে? জজ সাহেব কাঁদছেন কেন? জজ বিজয়প্রসাদ রাহুলকে জড়িয়ে ধরলেন। বেটা, তুমি আমার ছেলে, আমি তোমার পাপা। আমি 15 বছর ধরে তোমাকে খুঁজছিলাম। পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে গেল। কি? জজ সাহেব কি বলছেন? রাহুলও অবাক ছিল। মাই লর্ড, আপনি কি বলছেন? বেটা, আমি তোমার পাপা, জজ বিজয়প্রসাদ। 15 বছর আগে তুমি মেলায় আমার থেকে হারিয়ে গিয়েছিলে, তখন থেকে আমি তোমাকে খুঁজছিলাম, আর আজ তুমি আমাকে মিলে গেলে। জজ বিজয়প্রসাদ কাঁদতে কাঁদতে বললেন। রাহুলের চোখেও জল এসে গেল। তার কিছু কিছু মনে পড়তে লাগল, সেই মেলা, সেই ভিড়, সেই খেলনার দোকান। পাপা, রাহুল ধীরে বলল। হ্যাঁ বেটা, আমি তোমার পাপা। দুজনে একে অপরকে জড়িয়ে ধরলেন। পুরো কোর্টরুম আবেগপ্রবণ হয়ে পড়ল। লোকেদের চোখে জল ছিল। মিডিয়ারা পাগলের মতো ভিডিও রেকর্ড করছিল। এটা তো ইতিহাস হয়ে গেল। সুধা আম্মাও কাঁদছিলেন, খুশির জল ছিল। তার ছেলে তার আসল পাপাকে পেয়ে গেছে। কিন্তু এখনও কাজ বাকি ছিল। 5 পুলিশওয়ালাকে সাজা দিতে হবে। জজ বিজয়প্রসাদ নিজের সিটে ফিরে বসলেন। এবার তার মুখ আবার কঠোর হয়ে গেল। এবার আমি রায় শোনাচ্ছি। পুরো কোর্টরুম খামোশ হয়ে গেল। এই মামলার গুরুত্ব দেখে আর এই কথা দেখে যে এই 5 পুলিশওয়ালা 1 মাস ধরে লাগাতার একজন বৃদ্ধাকে বিরক্ত করেছে, তার খাটনির কামাই লুটেছে, আর যখন তিনি প্রতিবাদ করেছেন তখন তাকে মেরেছেও, আমি নিম্নলিখিত সাজা দিচ্ছি। 5 পুলিশওয়ালা কাঁপছিল। সঞ্জয় যাদবকে প্রধান আসামি মেনে 10 বছরের কঠোর কারাবাসের সাজা দেওয়া হচ্ছে, সাথে 1 লক্ষ টাকা জরিমানা। সঞ্জয় যাদব সেখানেই পড়ে গেল। 10 বছর, এত লম্বা সাজা?
বিকাশ সিং, অজয় ত্যাগী, সুমিত শর্মা আর প্রদীপ কুমারকে সহযোগী আসামি মেনে 7 বছরের কঠোর কারাবাসের সাজা দেওয়া হচ্ছে, সাথে প্রত্যেকের 1 লক্ষ টাকা জরিমানা। বাকি 4 জনও পড়ে গেল। এত কঠোর সাজা? এই সাজা এই জন্য দেওয়া হচ্ছে কারণ এটা শুধু একজন বৃদ্ধার সাথে অন্যায় নয়। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।